সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক শ্রোতা এবং আমার তরফ থেকে আপনাকে বিশ্ব সংযোগের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগতম। আজকে 25শে মার্চ, যুদ্ধের মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা তা 26তম দিন। ইরান তাদের আক্রমণ, যেটা দেখলাম যে 88তম আক্রমণ শুরু করেছে তারা, এবং আক্রমণ অব্যাহত রেখেছে। পক্ষান্তরে আতিক ভাই, যেটা লক্ষণীয়, আমেরিকা এবং ইসরায়েলের হামলা কিন্তু আগের মতো অতটা তীব্র না। এটার কারণ কি আপনি জানাবেন? এছাড়া জানাবেন যে ইরানকে 15 দফা একটা প্রস্তাব দেওয়া হয়েছে, ট্রাম্প এটা ঢোল বাজিয়ে বিভিন্ন জায়গায় বলছে। এটা আসলে ঘটনা কতটুকু সত্য? এটা কি তেলের দাম কমানো যে একটা তার ভাওতাবাজি? আসলে টোটাল ব্যাপারটা ট্রাম্প কি করছে, ইরানের এগিয়ে যাওয়া, এছাড়া বর্তমান যুদ্ধের পরিস্থিতি নিয়ে আপনি দর্শকদের যদি কিছু বলতেন। আসলে এই যে আপনি যেটা বললেন যে যুদ্ধের দীর্ঘতি কেন, এটা তো আমরা আগেই বলেছিলাম যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের আপনি সবসময় ব্যাক থেকে সাপ্লাই না আসলে, এমুনেশন যদি সাপ্লাই না আসে আপনি যুদ্ধ করতে পারবেন না। তো ধারণা করা হচ্ছে ইসরায়েল এবং মার্কিনীদের এমুনেশন প্রায় সমাপ্তির পথে, মধ্যপ্রাচ্যে যেগুলো আছে আর কি। নতুন সাপ্লাই আনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও প্রকাশ পেয়েছে। এটার এখনো কোনো পক্ষ থেকেই সত্যতা স্বীকার করা হয়নি যে ইয়েমেনের যে বিদ্রোহী বাহিনী, তারা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি রসদ সরবরাহকারী জাহাজ ইউএসএস রবার্ট ই পেরি, ওইটাতে হামলা করেছে এবং সেটা ডুবে গেছে। সেইটাতে 30,000 ইন্টারসেপ্টর ছিল, যার বাংলাদেশি মূল্য প্রায় $58 বিলিয়ন মার্কেট মূল্য। আর এটা গত মঙ্গলবার নাকি ঘটেছে, এবং এটা উপকূল থেকে 85 কিলোমিটার দূরে। তো যার ফলে আপনি বুঝতে পারছেন কি জন্য তারা স্লো, মানে জাহাজ ওইটা দিয়ে অল্প অল্প করে টিকার চেষ্টা করতেছে। আর এই জন্যই তারা এই প্রস্তাবনাগুলো মানে বিভিন্ন সময় দিচ্ছে যে আমরা একটু আলোচনার ফাঁদে যদি ফেলানো যায় সময় ক্ষেপণ করার জন্য। কিন্তু আপনি দেখবেন এর উল্টা দিকে ইরানের যে বিপ্লবী বাহিনীর মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাগরি, উনি গতকাল তার সংবাদ সম্মেলনে বলেছেন, মানে বক্তব্যটা এরকম খুবই শক্ত আর কি, যে আমরা হারতে আসিনি, মহান আল্লাহ সে পথ বন্ধ করে দিয়েছেন। ইসলামের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ আমাদের লড়াইয়ের জন্য প্রেরণ করেছেন। আমরা বাংকারে লুকানো জাতি না, আমরা ইমাম হোসাইনের জাতি। এদের রক্তে সাহস বইছে, এদের রক্তে যোদ্ধার রক্ত বইছে। আমরা শুধু আমাদের জন্য লড়ছি না, এ লড়াই সমগ্র মুসলমান জাতির জন্য। যারা ভয় পায়, বাংকারে লুকিয়ে যুদ্ধ নিয়ন্ত্রণ করে, তাদের জন্য বার্তা, এই যুদ্ধের নাম এপিক ফিয়ার রাখা উচিত ছিল। ফিয়ার, হ্যাঁ। তো এই হলো এদের অবস্থা। আর আরেকটা জিনিস আপনাকে জানাই যে ট্রাম্পের যে নানান বক্তব্য এক এক সময় এক একটা, এটা মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ওদের ওগুলো থেকে নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে 12টা 3 মিনিটে ট্রাম্প বলতেছে আমরা একটা সিজ ফায়ার চাই ইরানের সাথে। 12টা 5 মিনিটে আবার বলতেছে আমরা বিজয় ঘোষণা করলাম ইরানের বিরুদ্ধে, মানে 2 মিনিটের ব্যবধানে। আবার 12টা 7 ওই একই সংবাদ সম্মেলনে বিভিন্ন সাংবাদিক প্রশ্ন করতেছে, তো 12টা 7 মিনিটে আবার বলতেছে আমরা আমাদের মেরিনদের পাঠাচ্ছি ইরানের বিরুদ্ধে। আবার 12টা 8 মিনিটে বলছে আমরা গ্রাউন্ডে আমাদের সেনাবাহিনীকে বুস্ট করবো, আরো বাড়াবো। আবার 12টা 11 মিনিটে বলতেছে আমরা কোনো সিজ ফায়ার চাই না। হ্যাঁ, আবার 12টা 16 মিনিটে বলতেছে, মানে পুনরায় সে আবার বিজয় ঘোষণা করলো যে না আমরাই বিজয় হয়েছি। 12টা 17 মিনিটে আবার সিজ ফায়ার। তো এই হলো ট্রাম্পের অবস্থা। এবং আমরা আগেই বলেছি যে ট্রাম্পের আসলে কোনো কথা আপনি আমলে নেবেন না, আমলে নিলেই আপনি বিভ্রান্ত হবেন। তারপরে আপনি আরেকটা যেটা দেখতে চান, মানে এই মুহূর্তে কিন্তু ইসরায়েলকে 2টা ফ্রন্টে লড়তে হচ্ছে, ইরানের সাথে এবং লেবাননের সাথে। প্রক্সি না, প্রতিরোধ যোদ্ধা। হ্যাঁ, তো লেবাননে কিন্তু ওই প্রতিরোধ যোদ্ধারা কিন্তু তাদের হলো দেশের লিটানি নদীর ওই পাশটা তাদের দেশের উত্তরাঞ্চল, আর ইসরায়েলের হলো দক্ষিণ। তো ওইখানে কিন্তু প্রতিদিন প্রচন্ড লড়াই চলছে। ইসরায়েলি সেনাবাহিনী ওইখানে গ্রাউন্ড অপারেশন চালাচ্ছে লিটানি নদীর ওই, তারা লিটানি নদী পর্যন্ত দখল করে নিয়ে যেতে চায়। এই জন্য তারা কি করেছে, লিটানি নদীর পরে যে লেবাননের মূল ভূখণ্ডের সাথে যে ব্রিজ, সেগুলো হামলা করে ধ্বংস করেছে। এবং মজার ব্যাপার, এই হামলা করেছে লেবাননের সরকার এবং সেনাবাহিনী, মানে তারাই ইসরায়েলের পক্ষে কাজ করতেছে। এই অবস্থায় এমন গেছে
যে আপনি তো জানেন যে লেবাননের সরকারটা মূলত চালায় হলো বৈরুতের মার্কিন দূতাবাস আর মানে মোহাম্মদ বিন সালমান। এর বাইরে লেবাননের সরকারের কোনো বক্তব্যের ক্ষমতা, এই জন্য তারা চাপ প্রয়োগ করে গতকাল তারা ইরানের সাথে অনেকটা সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, ইরানের কূটনীতিকদের দেশ ছাড়তে বলছে। হ্যাঁ, তারপরে আবার কালকে আপনি একটা জিনিস দেখছেন, আমাদের পত্রপত্রিকাগুলো ছাপা হয়েছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট, যিনি খুব একটা সামনে আসেন, উনি কালকে একটা সংবাদ সম্মেলনে আসছিলেন, ঠিক ওই মুহূর্তে ওর কাছাকাছি একটা জায়গায় মিসাইল পড়ছে, সে বহু দৌড়, এটা আবার টিভিতে দেখা যায়। তো এরকম ভীতু জাতি, অথচ পাল্টা আপনি ইরানে দেখেন ঈদের নামাজ হচ্ছে, জনসমাবেশ হচ্ছে, পাশে বোমা পড়তেছে, কারো কোনো ভ্রুক্ষেপ নাই। তো এইটা তো একটা ভিন্ন। তারপরে আর ওই যে আপনি যেটা বললেন যে পাকিস্তানের যে স্বঘোষিত ফিল্ড মার্শাল, হ্যাঁ, আসিফ মুনির, ক্ষমতা দখলকারী, মূলত পাকিস্তান সেই চালাচ্ছে, রাজনীতি মন্ত্রী টন্ত্রী এগুলো কিছু না। তার মাধ্যমে মার্কিনীরা ইরানের কাছে একটি যুদ্ধবিরতি করার জন্য প্রস্তাব পাঠিয়েছে, 15 দফার একটা প্রস্তাব দিয়েছে। তো এই প্রস্তাবগুলো সেই ওই যে ওমানের মাধ্যমে যে আলোচনা, একদম হুবহু সেইটাই। আচ্ছা, মানে এটা কি পাগল না বেকুব আমি এটা বুঝি না। হ্যাঁ, আর আরো মজার ব্যাপার হলো, আজকে আমি দেখতেছিলাম আমাদের একটা শীর্ষস্থানীয় পত্রিকা, যারা সর্বোচ্চ পত্রিকা দাবি করে, আমরা যেগুলো 6-7 দিন আগে বললাম যে ইরানের কি কি শর্তে ইরান যুদ্ধবিরতি, 5-6টা শর্ত, যে এই অঞ্চল থেকে সমস্ত বেস প্রত্যাহার, সমস্ত ক্ষতিপূরণ, যুদ্ধ আর করা যাবে না এরকম গ্যারান্টি, এবং পুরা লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এই সব এলাকায় কোনো রকম যুদ্ধ করা যাবে না, সেই সব শর্তাবলীগুলো তারা আজকে ছেপেছে। মানে তাদের নাকি এটা কি সত্য না মিথ্যা এটা যাচাই করতে 6-7 দিন লাগছে। তো এই হলো এদের অবস্থা। মানে এরাও কিন্তু মূলত মার্কিনীদের পারপাজে সার্ভ করতেছে। তারপরে আরেকটা খবর হলো আপনার, গতকাল আরেকটা F-35 ইরানিরা ফেলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো যার ফলে হয়েছে কি, এবং একই সাথে গতকাল সারা রাত কিন্তু ইরান হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা করেছে তেল আবিব, হাইফা, ইলাত, এবং কি দিমোনাতেও আরেক দফা হামলা করেছে। এবং দিমোনাতে এই হামলার পরে যেটা হয়েছে যে আপনার ওদের প্রচুর সংখ্যক ইসরায়েলের আসলে পরমাণু বিজ্ঞানী মারা গেছে, যেটা তারা স্বীকার করতেছে না, একজনের কথা শুধু স্বীকার করছে। আচ্ছা, F-35 এর কথা বলে, এটা কোন এলাকায় হয়েছে? ইরানের আকাশে? ইরানের আকাশে। মানে আবার এই যে দেখেন, তারা বলতেছিল ইরানের আকাশ ব্যবস্থা নাই, তো এখন অবস্থা কি দাঁড়াইতেছে, ইসরায়েলের আকাশ তো ইরানিরা নিয়ন্ত্রণ করতেছে, এমনকি মিডল ইস্টের একটা বিশাল অংশ ইরানিরা নিয়ন্ত্রণ করছে। আর ইরানের আকাশে এখন ইসরায়েলি বা আমেরিকানরা ঢুকতেই পারতেছে না, ঢুকলেই পড়ে যাচ্ছে। F-35 কে তো শনাক্ত করাই দুঃসাহ ছিল, এবং তাদের ভাষা এটা পৃথিবীর সর্বশেষ প্রযুক্তি, এইটা আমাদের গর্ব, এটা কেউ কিছু করতে পারে না। তো এখন এদের বিজনেসই তো সব ডাউন হয়ে গেল। মিডল ইস্টের যেসব দেশগুলো এটা কেনার জন্য টাকা দিয়ে রাখছে, পুরো টাকাটাই তো জলে গেল। এবং এই F-35 আমি একটু দর্শকদের বলিনি, আপনি নিশ্চয় জানেন, F-35 কে যে বলা হতো স্টিলের প্রযুক্তির, এটা ধরাছোঁয়ার বাইরে। কিন্তু চীনা এবং রাশিয়ারা একটা সুন্দর বর্ণনা দিয়েছে যে ইরান খুব সস্তা ক্ষেপণাস্ত্র দিয়ে, এবং ইরান F-35 ফালানোর জন্য যে ক্ষেপণাস্ত্রটা ইউজ করছে আমি দেখলাম, ওদের মানে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র, এটা মাত্র $3,500। জি জি, এটা আমি বলতেছি। এবং কোন জায়গায় টার্গেট করছে যে F-35 যে গরম তাপটা যে বের করে, মানে নরমালি বিমানগুলা স্টিল যে তার অবকাঠামো লোহা এবং ওগুলার, কিন্তু ইরান করছে কি ওই প্রযুক্তির বাইরে গিয়া হিট সেন্সর দিয়ে একদম সামান্য। এটা আমি বুঝলাম না, এত তারা নাম করা, এইটা তাদের মাথায় খেলা নাই যে এটা দিয়ে হিট করতে পারে। এগুলা আমেরিকা, আমি আপনাকে সবসময় বলছি, তারা হলো সারা পৃথিবীর প্রচার যন্ত্র, এবং মিডিয়াগুলা তারা তাদের ন্যারেটিভ তাদের মতো করে তৈরি করে। এই যে আমরা বেশেষেরা, আর আমাদের মেরুদণ্ডহীন মানুষ আমরা সারা পৃথিবীর, বিশেষ করে মুসলমানরা, হ্যাঁ ওস্তাদ ঠিকই বলছে। এবং আরেকটা কালকে আরেক সফলতা আছে, ইরান প্রথমবারের মতো ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল ঠেকিয়ে দিয়েছে। ইরানের আকাশে তারা মেরেছিল, এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে সেটা ঠেকেছে। এখনো তারা বিস্তারিত এই ব্যাপারে জানায়নি, তবে অচিরেই জানাবে। আর ওইটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই যুদ্ধে ইরানের জনজীবন খুবই স্বাভাবিক, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, স্বাভাবিকভাবে চলছে সবকিছু, অফিস আদালত এবং মানুষও মুভ করছে। অপরদিকে ইসরায়েলিরা কিন্তু ঘুমাতে পারছে না, তারা সারাক্ষণ খালি একটু পরপর খালি আন্ডারগ্রাউন্ড বাংকারে দৌড়ায়, আবার বের হয়। আর আরেকটা জিনিসও খেয়াল করবেন যে পৃথিবীর বিভিন্ন দেশ হতে কিন্তু ইরানের জন্য আর্থিক সহায়তা তোলা হচ্ছে, এর মধ্যে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সেই হারে সামাজিক যোগাযোগের মাধ্যমে টুকটাক দুই একটা ছাড়া খুব একটা, অথচ আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ফেসবুকে একদম যুদ্ধ করে ফাটায় ফেলতেছে। ইরানের পাশের দেশে একজন আয়াতুল্লাহ আছেন, আয়াতুল্লাহ সিস্তানি, ওনার ইরানি নাগরিকত্বও আছে। আয়াতুল্লাহ সিস্তানিকে বলা হয় পৃথিবীতে যে 7-8 জন গ্র্যান্ড আয়াতুল্লাহ আছেন, উনি তাদের একজন। তো উনি গতকাল ইরান ও লেবাননের জন্য তহবিল গঠনের জন্য অনুমোদন দিয়েছেন, এবং তিনি নিজে সেখানে $600 দিয়েছেন। আপনি খেয়াল করবেন, আমাদের দেশে কিন্তু একটা খুব বাজে শব্দ ব্যবহার করি, দান করি, অনুদান দেই, আর ওনারা কিন্তু বলছে যে না, এটা ওদের ডেভেলপমেন্ট তহবিল। এই যে দেখেন, শব্দের কিন্তু পার্থক্য একজন মানুষকে সম্মান এবং অসম্মানের জায়গায় নিয়ে যায়।
আচ্ছা আতিক ভাই, আপনার কাছে আসবো, আপনি আরো কিছু জমান রসদ আমাদের জন্য, আমি একটু কমেন্ট পড়ে আসি। আমাদের অনুষ্ঠানে আজকে প্রথমে যিনি কমেন্ট করেছেন এমডি মিজান, উনি লিখছেন আসসালামু আলাইকুম ভাই, আপনাদের আলোচনা খুব সুন্দর লাগে, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। বাবুল মোল্লা লিখছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আবেদ আলী লিখছেন আপনার অনুষ্ঠান শেয়ার করে দিলাম, খুব চমৎকার লাগলো ভাই, ধন্যবাদ আপনাকে, বেশি বেশি আরো শেয়ার করবেন। এমডি মোজাম্মল লিখছেন সুন্দর আলোচনার জন্য দুই স্যারকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। রবি মিয়া লিখছেন সঠিক খবর, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরও। শরীফুল ইসলাম লিখছেন খুবই ভালো, রাজাকাল্লাহ খায়ের, আপনাকেও। এরপরে রয়েছেন এমডি নজরুল, উনি লিখছেন বিউটিফুল ডিসকাশন, থ্যাংক ইউ ভেরি মাচ। রতন তালুকদার লিখছেন ভালো লাগলো ভাই, আপনাকে ধন্যবাদ রতন ভাই। হাফিজ আহমেদ দেখছেন ফ্রম বাংলাদেশ থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ, এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে আমাদের ভিডিওটা ছড়িয়ে দেন। বিলাল হোসেন দেখছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, আটকে ভালো টু। আরেকজন লিখছেন সিলেট থেকে ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক। মুফতি মোহাম্মদ আবদুল্লাহ লিখছেন আসসালামু আলাইকুম ভাই, আমি লালমাটি থেকে দেখছি, বলছে আপনাদের নিউজটা ভালো লাগলো, ধন্যবাদ, এবং আপনারা সবাইকে শেয়ার করে দেন। আতিক ভাই, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, আপনি জানেন যে এখন ইসরায়েল এবং আমেরিকা এবং তাদের মিত্র শক্তি মধ্যপ্রাচ্যের যে রাজা বাদশাগুলা, তাদের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর 88তম ব্যারেজ হামলা আর কি। এটা হয়তো এখন আমরা যখন স্টুডিওতে কথা বলছি তখন এটা হয়তো 90 ক্রস করে যেতে পারে। এবং দ্য নিউ ইয়র্ক টাইমস কিন্তু একটা প্রতিবেদন, একটা তথ্য জানিয়েছে, সেটা কিন্তু খুব মজার। এই যে মধ্যপ্রাচ্যের রাজারা উপর দিয়ে কথা বলে, নিউ ইয়র্ক টাইমস বলতেছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত এক সপ্তাহে ট্রাম্পের সাথে একাধিকবার কথা বলেছেন, এবং এসব আলোচনায় তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে সামরিক তৎপরতা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। তার মানে বুঝতেছেন তো যে এই গাদ্দার আসলে কত বড় মুনাফেক আর কি। আপনার গতকাল যেটা আপনার চোখে অবশ্যই এটা পড়েছিল যে সংযুক্ত আরব আমিরাত আর কাতারের আলোচনা হয়েছিল, এবং সংযুক্ত আরব আমিরাতের যে তথ্যমন্ত্রী উনি প্রকাশ্যে এসে বললেন যে এখন থেকে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে আমাদের আরো ডাবল ব্যবসা বাণিজ্য, মানে একটা মুসলিম কান্ট্রি উপরে মানে বাইরের দেশের লোক অ্যাটাক করলো, সেটা কন্ডেম না করে সে তাদের পক্ষ নিয়ে, এটা কি মুসলমান নাকি এরা কি, এরা যে মুসলমান কিনা সেইটার একটা চমৎকার দিয়ে মিশরের একটা টেলিভিশনে এক রিপোর্টার দানিয়েল হাকাত, উনি আরবি ভাষা করছেন, আমাদের এক ছেলে এটাকে বাংলা অনুবাদ করে ফেসবুকে ছেড়েছেন। সেখানে দেখা গেছে যে মোহাম্মদ বিন সালমান সৌদির যে শাসক, উনি বলছেন যে 1980 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে সৌদি আরব ওহাবিজম প্রচার চালায় স্কুল ও মাদ্রাসাগুলোতে এবং আফগানিস্তান সহ মুসলিম বিশ্বে, যাতে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। মজার ব্যাপার, এই ওহাবিজম মানে ইসলামের যে ওহাবি ধারা বা সালাফি তাকফিরি, এই ধারাটার প্রেসক্রাইব কারা করছে? ইউএস, মানে ইউএস এর ইসলাম। তারপরে এখন সেই সৌদি আরবই চাচ্ছে জনগণ যেন লাগামহীন হয়, এবং জনগণ কেন লাগামহীন? তাহলে শাসককে তারা আর কোনো প্রশ্ন করবে না, যে আমেরিকার মতো মদ খাবে, নানান ফুর্তি করবে। আর এই কারণেই ওহাবিজম এখন সৌদি আরবের জন্য ভারী হয়ে গেছে। তাই সৌদি আরব সরকার নিজেই চাচ্ছে ওহাবিজম থেকে দূরে সরে থাকতে। অথচ আপনি খেয়াল করেন, এই 1979 সালেই কিন্তু ইমাম খোমেনি, রুহুল্লাহ খোমেনি ইরানের বিপ্লবের পর বলেছিলেন যে পৃথিবীতে দুইটা ইসলাম, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আর আরেকটা হলো মার্কিনী ইসলাম। মার্কিনী ইসলাম হলো এই মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবং মজার ব্যাপার খেয়াল করেন যে আমরা এখন খেয়াল করি আমাদের দেশে অনেকেই ইরানের পক্ষে থাকলে নাকি আপনি কাফের হয়ে গেছেন। কেন ফতোয়া দেয়? বলে যে ইহুদিরা তো সাহাবাদের বিরোধী না, নবীর বিরোধী না, এগুলা বলে। তো এখন কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ এরা কিন্তু সৌদি আরবে আমাদের যে বিশাল শ্রমিক জনগোষ্ঠী আছে, এদের কিন্তু একটা বিশাল অংশ সৌদি আরবের এই ওহাবি ধারা থেকে প্রভাবিত হয়ে বাংলাদেশে ফিরতেছে, এবং এরা কিন্তু ওই ওহাবি ধারাটা, তার মানে দেখেন যে মার্কিন ইসলাম কিন্তু আমাদের দেশেও ঢুকাই দিচ্ছে। অথচ আমাদের বাংলাদেশে কিন্তু একটা সহমর্মী সুফি ইসলাম ছিল, সব মানুষ কারোর সাথে ঝামেলা করে না, আমাদের দেশের মানুষ নিজের মতো থাকতো, কিন্তু সেইটাকেও তারা কিন্তু চির ধরিয়ে দিয়েছে। তো এই হইলো তাদের এক অবস্থা। আর মজার ব্যাপার, বিশেষ করে আপনি যেটা জানেন ভালো করে, 2 দিন আগে জেডি ভান্স যে কথা বললো যে আমরা সুন্নি শিয়া না, আমরা ইসলামের বিরুদ্ধে, ইসলামই আমাদের মূল শত্রু। তাহলে এটার পরে আবার কিভাবে তারা বসে থাকে? আবার ট্রাম্প নিজেও গতকাল এক টিভি সাক্ষাৎকারে বলেছিলেন যে সৌদি যুবরাজ এবং আরব আমিরাত আমাদের সাথে একসাথে লড়াই করছে। আর কাতারের ব্যাপারে বলছে যে ইনক্রেডিবল। হ্যাঁ, তার মানে এই যে দেখেন, সে কিন্তু সব হারিয়ে ফাঁস করে দিচ্ছে। হ্যাঁ,
তারপরে এদিকে ওই একটা সাইবার গ্রুপ আছে, হানজালা গ্রুপ, তারা ইসরায়েলের বিভিন্ন জিনিস হ্যাকিং করে, আমেরিকার হ্যাকিং করে। তারা কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার জন্য $50 মিলিয়ন ঘোষণা করেছে, যে সন্ধান দিবে বা হত্যা করতে পারবে তাকে এই $50 মিলিয়ন। আর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, আপনি দেখেন আসলে মেরুদণ্ড হতে কিন্তু ছোট বড় সাহসটা ফ্যাক্টর। মোহাম্মদ মুইজ্জু বলেছে যে সরাসরি ইসরায়েলে একের পর এক আঘাত হানে ধ্বংস করে দেন এবং মার্কিনীদের ঘাঁটিগুলো ধ্বংস করার আহ্বান জানিয়েছেন তিনি ইরানিদের প্রতি। আপনি দেখেন একটা ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র যার কয়েক লাখ জনসংখ্যা, তার বুকের পাটা কত বড়। আর আরেক মজার ব্যাপার, আব্বাস আরাকচি, ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি বলছে হাসতে হাসতে এক টিভি সাক্ষাৎকারে বলছে, ট্রাম্প আমাকে দুনিয়ার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। এইটা আমি জীবনে আশা করি না যে পৃথিবীর মানুষ আমাকে এত চিনবে, এত জানবে। আর ইরানের যে নতুন রাহবারের যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, মোহসেন রেজাই, বিপ্লবী বাহিনীর সাবেক কমান্ডার এবং উপদেষ্টা, উনি কিন্তু নতুন করে হুমকি দিয়েছেন যে এখন কিন্তু আর চোখের বদলে চোখ নয়, চোখের বদলে হাত, পা বা মাথা কেটে নিব। মানে এটা কিন্তু ব্যাপার। আর ইরানের যে জ্বালানি মন্ত্রী আছেন আব্বাস আলিয়াবাদী, উনি একটা সুন্দর তথ্য দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন আমাদের বিদ্যুৎ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করেছে। ইনি বলেছেন যে লক্ষ্যবস্তু করেও লাভ নেই, কারণ আমাদের বিদ্যুৎ ব্যবস্থা বিকেন্দ্রীভূত এবং 150টি জায়গায় এটা সেট আপ করা এবং এগুলো সব নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আর অপরদিকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো, এদের বিদ্যুৎ ব্যবস্থা হলো কেন্দ্রীভূত এবং ফলে ঝুঁকিপূর্ণ। ওই একটাতে মারলেই পুরো দেশ আন্ধার হয়ে যাবে। আর কেন তাদের এটা টার্গেট করছে, কারণ হলো ইরান সবসময় দেখবেন আপনার বিকল্প ব্যবস্থা, তার তো টিকে থাকতে হবে, টিকে থাকার প্রসেস নয়। তো এই জন্য ইরান তাদের সস্তা বিদ্যুৎ ব্যবহার করে বিটকয়েন মাইনিং করে। আপনি জানেন যে অনলাইন ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, এবং এর মাধ্যমে সে নিষেধাজ্ঞা এড়িয়ে সারা পৃথিবীর সাথে আমদানি রপ্তানি বাণিজ্য করে। তো আমেরিকা এখন এটা টের পাইছে, টের পায় এখন তারা এই জন্যই ইরানের বিদ্যুৎ ধ্বংসের কথা বলছে। আচ্ছা আতিফ ভাই, আপনার কাছে শেষে আসবো, আমি শেষবারের মতো কমেন্ট করে নিই আজকের অনুষ্ঠানে। আনিস লিখছেন নরসিংদী থেকে, উনি আনিস ভাই, উনি দেখছেন, ধন্যবাদ আপনাকে। হুমায়ুন লিখছেন মোটামুটি ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ। আর আমাদের অনুষ্ঠানে কি কি অ্যাড করলে আরো আপনার ভালো লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ওয়ালি আহমেদ লিখছেন আসসালামু আলাইকুম, আপনাদের খবর খুব ইন্টারেস্টিং, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, নারায়ণগঞ্জবাসীদের আমাদেরকে সালাম জানাবেন। নজরুল ইসলাম আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থেকে দেখছি, আতিক সাহেবের বিশ্লেষণগুলো অনেক ভালো, ধন্যবাদ। এবং নজরুল ভাই, আপনারা সাবধানে থাকবেন এবং আপনাদের আপডেট আমাদের কমেন্টে জানাবেন। মেজবা চৌধুরী লিখছেন, ভাই আপনাদের আয়োজনের মাধ্যমে যুদ্ধের আপডেটগুলো জানতে পারছি, জেনে খুব ভালো লাগছে যে আমেরিকা ইসরায়েল যুদ্ধবিরতির নামে ষড়যন্ত্র সম্পর্কে ইরান পূর্ণ সজাগ আছে। আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল, আপনাকে অশেষ ধন্যবাদ। দীপু হোসেন লিখছেন কুয়েত থেকে দেখছি, ভাই কুয়েতের কি অবস্থা আমাদের একটু কমেন্টে জানান। আদি ভাই শেষ করে দেন আপনি। আসলে ইরানিরা কিন্তু এখন সব জায়গায় আক্রমণ করবে, যেহেতু আপনি ট্রাম্পের ঘোষণায় মার্কিন, সৌদি আরব এবং আরব আমিরাত, হ্যাঁ, যেসব দেশ তাকে সরাসরি এক্সেস দিচ্ছে সেই সব জায়গায় হামলা করবেই ইরান, এতে কোনো কারণ বলেই দিছে যে চোখের বদলে কান মাথা নিবে। তবে ওই যে একটু আগে এক প্রবাসী বলতেছিলেন, আমি আমাদের সকল প্রবাসীকে আহ্বান জানাই মধ্যপ্রাচ্য অবস্থা, কারণ যুদ্ধ আসলে কোন দিকে মোড়নে আমরা জানি না, কিন্তু আপনার সেফটি মেজারটা নিতে হবে। যুদ্ধ যদি থেমে যায় তাহলে তো ভালো, কিন্তু যদি না থামে তখন তো প্রবলেমে পড়বেন। এই জন্য আমি প্রবাসীদের বলবো তাদের বাসায় যেন কিছু জেরিকেনের মধ্যে খাবার, পানি, তারপরে কিছু শুকনা খাবার, মোমবাতি, টর্চ লাইট কিংবা হ্যারিকেন এই জাতীয় জিনিসপত্র আপনি স্টকে রাখেন, কারণ যখন ওই যদি বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু আর আপনি পানি সরবরাহ করতে পাবেন না, তখন খাদ্যের সংকটে ভুগবেন। তো কিছুদিন যেন অন্তত টিকে থাকা যায়, এই জন্য এগুলো যার যার সামর্থ্য অনুযায়ী জোগাড় করে রাখেন। হ্যাঁ, তো আচ্ছা, আমরা আবার যুদ্ধে ফিরে আসি। এই গতকাল রাতে সামাজিক মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, এইটার সত্য মিথ্যা কোনো দিক থেকেই যাচাই করা যায় নাই মধ্যপ্রাচ্যের লোকদের। রিয়াদে যুবরাজ সালমানের প্রাসাদের ভেতরে গোলাগুলির একটা ভিডিও ভাইরাল, এবং কয়েক মিনিট যাবত এই গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল, আমি একটু আগেও দেখলাম। তো এইটা আসলে কি, এটা আমরা বুঝতে পারছি না। মানে ওইখানেও ভিতরে কিন্তু একটা ঝামেলা চলতেছে, সুযোগের অপেক্ষায় আছে। তারপরে ইসরায়েলের ভিতরের তেল আবিব থেকে কিন্তু লোকজন পালাতে চাচ্ছে, হ্যাঁ, বিমানবন্দরে ভিড় করতেছে এইখানে সেইখানে ইসরায়েলি পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আর মিশরের তাবা সীমান্ত দিয়েই ইহুদিরা মূলত পালাচ্ছে বাই রোডে, এবং এই সংঘাতের জের ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই পর্যন্ত 40,000-এর বেশি মার্কিনী বিমানে করে এক্সিট করেছে। আর চীনও কিন্তু তার নাগরিকদের ইসরায়েলের ওই যে মিশরের সাথে তাবা সীমান্ত দিয়ে দ্রুত বের হয়ে যেতে বলেছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইরানে হামলার আগেও কিন্তু চীনা নাগরিকদের ইরান থেকে বের হয়ে যেতে বলছে, এর পরের দিনই হামলা শুরু হয়েছে। এখন
চীন হয়তো এটা জানতে পারছে যে ইরানিরা ব্যাপক স্ট্রাইক করবে ইসরায়েলে, যেহেতু তারা শেয়ার করে এর সাথে চীনের তো সাথে, যার ফলে এইটা হয়েছে। আর মানুষের মধ্যে দেখবেন যে একটা বিদ্রোহ বিক্ষোভ, যেমন থাইল্যান্ডের একটি রেস্তোরাঁয় সিগন্যাল ঝুলিয়ে দিয়েছে, যে বিল ঝুলিয়ে দিয়েছে, নো ইসরায়েল ইজ অ্যালাউ হিয়ার। তার মানে দেখেন থাইল্যান্ডের কিন্তু আর মুসলমান না, তারা তো বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের, তারা এটা। আর ইরান গতকাল ইরাকের যে কুর্দিস্তান অঞ্চলে আপনি জানেন যে পেশমার্গা নামক কুর্দিদের একটা বাহিনী আছে, হ্যাঁ, ওই বাহিনীটা মূলত মার্কিনীদের দ্বারা পরিচালিত হয়, তারা এটা বিভিন্ন সময় ব্যবহার করে। সেই ঘাঁটিতে হামলা করেছে ইরানের মিসাইল এবং প্রচুর পেশমার্গা হতাহত হয়েছে এবং মার্কিনীরাও হতাহত হয়েছে, কারণ মার্কিনীরা ওখানে আশ্রয় নিয়েছিল। এটা ইরাকের গণমাধ্যম নায়া থেকে এই সংবাদটি জানা গেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে, এই যে আমরা বলি যে আসলে মার্কিনীরা মানুষ হবে না, আসলেই তাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে গতকালও যুদ্ধ চালানোর পক্ষে ভোট হয়েছে এবং সেইখানে যুদ্ধ চালানোর পক্ষেই, আপনি জানেন যে ডেমোক্রেট নেতা ক্রিস মার্ফির উদ্যোগে এই ভোটাভুটিটা হয় এবং এই রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ এই সিনেটে 53-47 ভোটে তারা যুদ্ধ চালাচলের অনুমতি পায়। তো এর মধ্যে ডেমোক্রেটরা তো চাচ্ছে না, কিন্তু তারপরে তো কংগ্রেসের এটা। আর আপনার দেখেন যে ইউরোপ তো সবচেয়ে বেশি বিপদে পড়ছে, তার ফলে ইউরোপ কিন্তু এখন আপনার ইউরোপের ইউনিয়নের প্রেসিডেন্ট যে উর্সুলা ফন ডের লেইয়ান, উনি কিন্তু মার্কিনীদেরকে দ্রুত বলছে যে ইরানের সাথে আলোচনা শুরু করেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। আর আপনি যেটা জানেন যে এখন কিন্তু জাপান স্পেশালি ইরানের সাথে প্রথমবারের মতো মনে হয় ওই যে ইউয়ান দিয়ে বাণিজ্য করে এবং ইরানকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে হরমুজ থেকে $2 হরমুজ থেকে, এবং সংবাদ মাধ্যমে আছে আরো 20টি দেশ ইরানের সাথে ইউয়ানের মাধ্যমে তেল কিনবে এবং যাওয়ার সময় ইরানকে ট্যাক্স দিয়ে বেরোবে। আসলে আপনি যদি নিজে না বাঁচেন, আপনার দেশ না বাঁচেন, তখন তারপরে আসবে বন্ধুত্ব আমেরিকার সাথে। নিচে না বাঁচতে। আর আরেকটা খবর আছে যে লিটানি নদীর ওইখানে যে ফাইট হচ্ছে ইসরায়েলের সাথে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের, সেইখানে কিন্তু গত 4-5 দিনে প্রায় 40টির মতো ইসরায়েলি ট্যাঙ্ক এবং ওই যে তাদের সামরিক বুলডোজার শাহজাহান এগুলো ওরা উড়িয়ে দিয়েছে। এবং মজার ব্যাপার, আগে তারা কিন্তু ওই যে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ইউজ করতে, এখন কিন্তু তারা ছোট ছোট ড্রোন ইউজ করতেছে। কারণ ধরেন পাহাড়ের ওই পারে যদি ট্যাঙ্কটা থাকে, তখন কিন্তু আপনার হাতে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ঠিক মতো টার্গেট করতে পারে না, এই জন্য তারা এখন ড্রোন ইউজ করতেছে এবং ওই ড্রোন দিয়ে এগুলাকে কুপয়াত করতেছে। এবং লিটানি নদীর এখান থেকে, মানে ইসরায়েলের এলাকা থেকে লিটানির ওই পাশে 3টি হেলিকপ্টারে করে কিন্তু হতাহত যোদ্ধাদের, ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে যুদ্ধ একটা ব্যাপক মাত্রায় চলছে এবং ইরানের চেয়ে ব্যাপক যুদ্ধ এখন হচ্ছে লেবাননের যে প্রতিরোধ যোদ্ধাদের সাথে। আচ্ছা, আতিক ভাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগছে আপনাদের কমেন্ট পড়লে আমরা বুঝতে পারি। তারপরও আমাদের আর কোন কোন বিষয় নিয়ে কথা বলা উচিত আমাদের যদি কমেন্টে জানাতেন, আমরা সেই সব বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও একটু লিখে পাঠান। আর মধ্যপ্রাচ্যে যারা ভাই বোন আছে, আতিক ভাই কিছুক্ষণ আগে একটা মেসেজ দিলেন, আপনারা নিজেদের নিরাপত্তা আগে সেটা দেখবেন। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে যুদ্ধের সর্বশেষ আপডেট এবং তার বিশ্লেষণ নিয়ে থাকবো আমরা দুইজনই। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।